Smoking causes cancer. Use headphone for the best experience. সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই জমজমাট শীতের সন্ধ্যায় উষ্ণ গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ শুনবেন লেখক আল্লাহিয়ান চারুর ভৌতিক গল্প রক্তসাপদ। গল্পকথক আমি আকিব। আল্লাহিয়ান চারু একজন দুরন্ত কিশোর। বর্তমানে খুলনা চিলা স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। শখের বসে বই পড়া ও টুকটাক লেখালেখি করেন। আত্মিক টানে কবিতাও লেখেন। গান গেয়ে এবং গিটারে সুর তুলে হারান চরাচরে। দিব্যি দাপিয়ে বেড়ান শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তথ্যমূলক ইতিহাস ও রোমাঞ্চকর গল্প পছন্দের সাহিত্য। লেখকের অনুপ্রেরণা হুমায়ুন আহমেদ। অন্ধকারের আর্তনাদ। আজ পূর্ণিমা, জানেন তো স্যার? খ্যানখ্যানে গলায় বলল বুড়োটা। হতাশ হয়ে বুড়োর দিকে তাকালাম। বাসে ওঠার পর থেকেই কানের কাছে ক্রমাগত ঘ্যান ঘ্যান করে যাচ্ছে লোকটা, যদিও আমি পাত্তা দিচ্ছি না। এতে করেও বুড়োর উৎসাহে বিন্দু মাত্র ভাটা পড়ছে না। বাচাল হলেও বুড়োর চেহারা দেখার মতো। পাকা টমেটোর মতো টকটকে গায়ের রং, পাটের আঁশের মতো চুল, ধবধবে সাদা দাড়ি দেখলে ছোটবেলায় খাওয়া শন পাপড়ির কথা মনে পড়ে যায়। ঈগলের মতো বাঁকানো নাক, শক্তপোক্ত শরীরের সাথে বেমানান কপালের অজস্র বলি রেখা। বয়স আন্দাজ করা কঠিন, তবে ৭৫ থেকে ৮৫ এর মধ্যে কিছু একটা হবে। বরাবরের মতো বুড়োর কথার জবাব না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। হেডলাইটের ক্ষীণ আলো দ্বারা কুয়াশা ও অন্ধকারের বুক চিরে দেওয়ার বৃথা চেষ্টা করতে করতে পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছে আমাদের লক্কর ঝক্কর মার্কা মুড়ির টিন কোয়ালিটির লোকাল বাস। বুড়োর কথা অনুযায়ী আজ পূর্ণিমা, তবে বাইরে তাকালে মনে হচ্ছে যেন আজ ঘোর অমাবস্যা। শীত পড়ে গেলেও এদিকে ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে। এখানকার পাহাড়িরা অঞ্চলে ইলশেগুড়ি বৃষ্টিকে আরেকটা কি যেন বলে। এসব অঞ্চলে অন্ধকার অনেক গাঢ় হয়, তার উপর কালো মেঘের জন্য অন্ধকার যেন কয়েক গুণ বেড়ে গেছে। চাঁদ না ওঠায় ভালো হয়েছে, অতি উত্তম। আবার বেজে উঠল বুড়োর খ্যানখ্যানে গলা। বের হয়ে গেল ছোট বড় খয়েরি দাঁত, যা দেখলে ফরমালিন দেওয়া লিচুর বিচির কথা মনে পড়ে। আর প্রতিবার ওই দাঁত দেখার পর গায়ের ঘিনঘিনে ভাবের পাশাপাশি ঘাড়ের প্রতিটি রোম দাঁড়িয়ে পড়ে। কেন চাঁদ না ওঠায় কি উত্তম হয়েছে? বিরক্তের সাথেই মুখ ফসকে প্রশ্নটা করে বসতেই নিজেকে ঝেড়ে দুটো লাথি কষাতে মন চাইল। বাচাল বুড়োকে ভুলবশত কথা বলার সুযোগ করে দিলাম। ব্যাপারটা অনেকটা আউটসুইং বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেবার মতো। ক্যাচ মিস করলেন না মহামান্য লিচুর বিচি। চোখা চোখা দাঁতগুলো বের করে পড়লেন, পূর্ণিমার চাঁদ উঠিলে এলাকায় রক্তসাপদ বের হয় শিকার ধরার জন্য। বুড়োর মুখের কড়া জর্দার গন্ধে মাথাটা যেন ঝিম ধরে গেল। পাশাপাশি বুঝতে পারলাম কি মারাত্মক মুখরোচক একটা বিষয় তুলে ফেলেছি বুড়োর সামনে। লিচুর বিচি এখন যদি রক্তসাপদের গল্প শুরু করেন, তাহলে আমার মাথার ১২টা বাজিয়ে ছাড়বে, তা আমি নিশ্চিত। এসব পাহাড়ি এলাকায় লোকজন এক একটা কুসংস্কারের ডিপো। তার মধ্যে আবার গত কয়েক মাসে এই অঞ্চলে শুরু হয়েছে রক্তসাপদের পৈশাচিক আতঙ্ক। চাকরির সুবাদে এই পাহাড়ি এলাকায় এলাম মাস ৬ হলো। প্রথম প্রথম বেশ ভালোই লাগছিল, ওই গল্পে যেমন হয় আর কি। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন স্বাদের রান্না, বেশ ভালোই কাটছিল দিনগুলো। তারপর শুরু হলো এই রক্তসাপদের উৎপাত। ৫ মাস আগে শিকারে বেরিয়ে সুচি মারমার একমাত্র ছেলে নুচি মারমা আর ফিরে এলো না। সবাই দুশ্চিন্তায় পড়ল বটে, তবে উদ্বিগ্ন হলো না। শিকার করতে করতে অনেক সময় গভীর জঙ্গলে চলে গেলে ফিরতে ১-৮ দিন দেরি হয়, কিন্তু পরের দিনও যখন ছেলেটা ফিরল না, তখন টনক নড়ল সবার। স্থানীয় সেনা ক্যাম্পে জানানো হলো। গ্রামের লোকজনও সার্চ পার্টি তৈরি করে নুচিকে খুঁজতে বের হলো। বেশি খুঁজতে হলো না,
অগভীর বনে একটা টিলার পাশে পাওয়া গেল নচির ক্ষতবিক্ষত লাশ। কণ্ঠনালী কামড়ে ছিঁড়ে ফেলা হয়েছে, শরীরের সব রক্ত যেন শুষে নেওয়া হয়েছে, আর আর হৃৎপিণ্ডটা নেই। নিখুঁত হাতে বুক চিরে বের করা হয়েছে নচির হৃৎপিণ্ড। লাশ পেতে দেরি হলেও গুজব ছড়াতে দেরি হলো না। গ্রামের বুড়ো বুড়িরা তাদের সুবিশাল গল্পের ঝুলি থেকে বিভিন্ন পিশাচ দানবের গল্প শুরু করে দিল। দু একজন অবশ্য বলেছিল, আরে এসব পিচাস টিচাস কিচ্ছু না, এ হলো চিতাবাঘের কাজ। কিন্তু চিতাবাঘ তত্ত্ব বেশি দিন টিকল না, কারণ এ আবার কেমন চিতা যে মাংস না খেয়ে শুধু রক্ত আর কলিজা খেয়ে চলে যায়। পরের মাসে গ্রামের মরাখালের পাশে আরেকটা বাচ্চা মেয়ের লাশ পাওয়া গেল। হত্যা পদ্ধতি একই, রক্তশূন্য দেহ, ছিন্ন ভিন্ন কণ্ঠনালী এবং যথারীতি হৃৎপিণ্ডটা নেই। তখন গ্রামের ওপর বেশ একটা ভয়ের ছায়া নেমে এলো। সবাই তাদের বাচ্চাদের ঘরবন্দি করে রেখে দিল। সবার ধারণা এই পিশাচ শুধু বাচ্চাদের আক্রমণ করে। কিন্তু এই বাচ্চা তত্ত্বটাও বাতিল করতে হলো যখন পরের মাসে বিমল চাকমাকে মৃত অবস্থায় পাওয়া গেল। উল্লেখ্য যে বিমল চাকমা সদ্য তরুণ, বয়স কেবল 22। তার বন্ধুদের মতে মৃত্যুর আগের দিন রাতে বিমল মদ খেয়ে মাতাল হয়ে বাড়ির পথে রওনা হয়েছিল, আর তার পরের দিন সকালে বিমলের লাশ পাওয়া গেল পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির পাশের এক গর্তে। এরই সাথে লাশের পাশে পাওয়া গেল একটা অপরিচিত পায়ের ছাপ। আর এটা যে চিতার পায়ের ছাপ নয় সেটা সকলেই মোটামুটি নিশ্চিত হলো, কিন্তু এটা যে আসলে কোন প্রাণীর পায়ের ছাপ সেটা কেউ স্পষ্ট বলতে পারল না। এরই মধ্যে কেউ একজন আবিষ্কার করে বসলো যে প্রতিটা মৃত্যুই ঘটছে পূর্ণিমার রাতে। ব্যাস, শুরু হয়ে গেল পূর্ণিমা রাতের রক্তসাপদ আতঙ্ক। তবে রক্তসাপদ নামটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি ভেবেই নিয়েছিলাম এরা কলিজাভুক পিশাচ এরকম কোনো নাম দেবে। বিমলের মৃত্যুর পর গ্রামবাসীর ভয় রূপ নিল আতঙ্কে, কারণ তখন সবাই একটা ব্যাপার নিশ্চিত হলো যে এই শিকারী জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে শিকার করতে পছন্দ করে। এরপর থেকে প্রতি পূর্ণিমাতেই কারো না কারো লাশ পাওয়া যেতে লাগলো। কেউ কেউ দাবি করলো এরা নাকি পিশাচটাকে দেখেছে, এরা নাকি মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়ায়, শিকারকে হাটের মুঠোয় পেলেই পরিণত হয় চতুষ্পদ জানোয়ারে। সবার মাথায় শুধু একটাই প্রশ্ন, কে এই রক্তসাপদ? আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অবশ্য একটা ভালো যুক্তি দেখিয়েছে। তাদের মতে গ্রামবাসীর কুসংস্কারাচ্ছন্নতার সুযোগ নিয়ে কোনো সন্ত্রাসী দল হয়তো পাহাড়ে আস্তানা। হঠাৎ হার্ট ব্রেক কষে বাস থামালো আদিবাসী ড্রাইভার। দেখলাম বাস থেকে কয়েক গজ সামনেই দাঁড়িয়ে আছে এক অল্প বয়সী ছেলে। ছেলে না বলে বাচ্চা বলাই ভালো, 9 কি 10 বছর বয়স। পরনে একটা হাফ প্যান্ট ছাড়া আর কিছুই নেই। বাসের সামনে যেন ভোজবাজির মতো উদয় হয়েছে বাচ্চাটা। ফর্সা শরীরের উপর হেডলাইটের আলো পড়ে চকচক করছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কোনো আদিবাসীর বাচ্চা। আকস্মিক ধাক্কাটা সামলে নিয়ে হর্ন দিল ড্রাইভার, কিন্তু কোনো কাজ হলো না। এক চুলো নড়ল না বাচ্চাটা। এমনিতেই সরু পাহাড়ি রাস্তা, তারপর বাচ্চাটা দাঁড়িয়েছে একদম রাস্তার মাঝখানে। পাশ কাটিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। আবারও হর্ন দিল ড্রাইভার, কিন্তু কোনো কাজ হলো না। অন্যান্য যাত্রীদের দিকে তাকালাম, বেশিরভাগই ঘুমে। বাকিরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, সবার ভেতর চাপা আতঙ্ক। আমি সিট ছেড়ে উঠে দাঁড়ালাম, নেমে বাচ্চাটার সাথে কথা বলবো। সঙ্গে সঙ্গে আমার হাত ধরে টেনে ধরলো বুড়ো। আরে আরে, কি করেন ভাই সাহেব? নিচে গিয়ে বাচ্চাটার সাথে কথা বলবো হাত ছাড়িয়ে দিয়ে বললাম আমি। কি দরকার ভাই সাহেব, বাদ দেন। ভয়ার্ত কণ্ঠে বলল বুড়ো। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে বুড়ো এতক্ষণ আমার সাথে শুদ্ধ সাধু ভাষায় কথা বলছিল, সেই বুড়ো এখন খাঁটি আঞ্চলিক টানে কথা বলছে। বাদ দেবো মানে? বাচ্চাটা না সরলে বাস যাবে কিভাবে? তার চেয়ে বড় কথা, ছেলেটা হয়তো বিপদে পড়েছে, ওর সাহায্যের দরকার হতে পারে। বাদ দেন ভাই সাহেব, বিপদ হইতে পারে। এই ড্রাইভার, জোরে জোরে হর্ন দাও আর রাস্তা ছেড়ে চলে যাইব। ড্রাইভারেরও মনে হয় সেরকমই ইচ্ছা। সে আর দুবার হর্ন দিল, কিন্তু বাচ্চাটা নড়ল না। চেঁচিয়ে উঠলাম আমি, আরে কিসের বিপদ? বাচ্চা একটা ছেলে। আসলেই বাচ্চা কিনা তার গ্যারান্টি কি? বাচ্চা নয় তো কি, আপনার রক্তসাপদ, যত সব। ভাই সাহেব আসতে, রাতের বেলা তেনাগো নাম নিবার নাই। খানিক ইতস্তত করে বিড়বিড় করলো বুড়ো। আমি ভুলা নাম লইয়া ফেলাইছি।
তাই বাচ্চাটার রূপ নিয়ে আইছে। ফালতু কথা বন্ধ করেন আপনি। ওই ড্রাইভার, সারা রাত কি বাস নিয়ে দাঁড়ায় থাকবা নাকি? কোনো কথা বলল না আদিবাসী ড্রাইভার। আবারও হর্ন দিল। বাসের যাত্রীদের দিকে তাকালাম, সবাই স্থানীয় আদিবাসী। ঘুম ভেঙেছে সবারই, অজানা কোনো আতঙ্কে গুটিয়ে আছে সবাই। মেজাজ খারাপ হয়ে গেল আমার। বাস থেকে নেমে বাচ্চাটার কাছে গিয়ে দাঁড়ালাম। ছেলেটা মৃদু কাঁপছে, ভয় নাকি বাতাসে কে জানে। যথাসম্ভব কোমল কণ্ঠে বাচ্চাটার কাছে পরিচয় জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো কথা বলল না বাচ্চাটা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ভয় পেয়েছে বুঝলাম আমি। ভয়জনিত জড়তা কাটাতে সময় লাগবে। ধৈর্য না হারিয়ে আবার জিজ্ঞেস করলাম, তবে ফলাফল একই। কোনো কথা বলল না বাচ্চাটা। এদিকে আমার পেছনে ড্রাইভার অধৈর্য হয়ে অনবরত হর্ন বাজাতে লাগলো। আমি বাচ্চাটাকে দুহাতে ধরে রাস্তার কিনারে নিয়ে আসলাম। অসম্ভব ঠান্ডা বাচ্চাটার শরীর, ঠিক যেন লাশের মতো। গায়ের রংটাও কেমন যেন লাশের মতো ফ্যাকাশে। অজান্তেই শিউরে উঠলাম। সঙ্গে সঙ্গে আমাকে অবাক করে দিয়ে হারামজাদা আদিবাসী ড্রাইভার বাস ছেড়ে দিল। প্রচন্ড গতি তুলে কয়েক মুহূর্তেই পাহাড়ের কিনারে অদৃশ্য হয়ে গেল বাসটা। বাসের সাথে সাথে চলে গেল আমার জামা কাপড়, কিছু টাকা পয়সা আর মোবাইল ফোনটা, যেগুলো ছিল আমার ব্যাগের মধ্যে। আর ব্যাগ ছিল বাসের ভেতরে। বাস আমাকে রেখে কয়েক গজ সামনে যেতেই আমার অজান্তেই আমার মুখ দিয়ে কিছু খাঁটি বাংলা গালি বের হয়ে গেল, এবং তা অবশ্যই অতি স্বাভাবিক। যাক, একটা ব্যাপার নিশ্চিত হলাম, ড্রাইভার টুকটাক বাংলা জানলেও বাংলা গালি সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না। না হলে অবশ্যই বাস থামাতো বলে আমার ধারণা। তবে ভাগ্য ভালো যে সিগারেটের প্যাকেট এবং লাইটার আমার পকেটেই ছিল। অগত্যা একটা সিগারেট ধরালাম। মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। সিগারেট জ্বালিয়ে আবার বাচ্চাটার দিকে নজর দিলাম। আবছা অন্ধকারে মুখটা তেমন বোঝা যাচ্ছে না। মেঘের আড়াল থেকে বের হবার চেষ্টা করছে পূর্ণিমার চাঁদ, তবে বিশেষ সুবিধা করে উঠতে পারছে না। বাচ্চাটার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে মিষ্টি করে আবারও পরিচয় জিজ্ঞেস করলাম। কাজ হলো এবার। নিচু কণ্ঠে কথা বলতে লাগলো বাচ্চাটা। কয়েকবার থেমে থেমে পাহাড়ি ভাষায় যা যা বলল শিশুটা, তার সারমর্ম হলো, ছেলেটার নাম নুচি। তার বাবা অসুস্থ হয়ে স্থানীয় এক এনজিও ভিত্তিক হাসপাতালে ভর্তি আছেন। সারাদিন বাড়িতে কাজ করে সন্ধ্যায় বাবাকে দেখতে যায় নুচি, এবং রাতে হাসপাতালেই থাকে। আজকে হাসপাতালে যাওয়ার পথে জঙ্গল থেকে শর্টকাট নিতে গিয়ে ছেলেটি পথ হারিয়ে ফেলে। অনেক কষ্টে এই রাস্তা খুঁজে পেয়েছে ও। রাস্তায় দাঁড়িয়েছে কোনো গাড়ি বা বাসের আশায়, কিন্তু কোনো গাড়ি ওকে দেখে থামেনি। ঠিক করলাম যত সময় লাগুক লোকালয়ে পৌঁছে ছেলেটাকে ওর বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। শিশুটাকে জানালাম এই কথা। বাবুটা মাথা ঝাঁকিয়ে রাজি হয়ে গেল। মনে হয় খুশি হয়েছে। কিন্তু সমস্যা হলো এত রাতে কোনো বাস পাওয়ার আশা নেই, ফোনটাও হারালাম। সুতরাং হাঁটা ছাড়া আর কোনো গতি নেই। সমস্যা হলো বাচ্চাটাকে নিয়ে এত পথ হাঁটতে পারবে তো? কিন্তু আসার কথা হলো পাহাড়ি বাচ্চারা অনেক পরিশ্রমী হয়। আমার ভাবভঙ্গি দেখেই হয়তো বুঝে গেল ও। নিজে থেকেই জানালো হাঁটতে কোনো অসুবিধা নেই ওর। কাজ ঝাঁকালাম আমি। আমারও কিছু করার নেই। আকাশের দিকে তাকালাম। মেঘ কেটে যাচ্ছে। ধীরে ধীরে মেঘের সাথে লুকোচুরি খেলছে চাঁদটা। আর কিছুক্ষণ পরেই মাথার উপরে উঠে আসবে। চারপাশটা এখন আগের চেয়ে স্পষ্ট দেখাচ্ছে। দেরি না করে বাচ্চাটার হাত ধরে হাঁটা শুরু করলাম আমি। হাঁটতে হাঁটতে কথা বলার চেষ্টা করে বুঝলাম বয়সের তুলনায় বাচ্চাটা অস্বাভাবিক রকমের গম্ভীর। 10টা প্রশ্ন করলে একটার উত্তর দেয়, তাও হ্যাঁ হু এর বেশি নয়। নীরবে হাঁটতে লাগলাম দুজনে। আমি আলতো করে ধরে আছি বাচ্চাটার হাত। আধ ঘন্টার মতো হাঁটার পর অস্বস্তিটা টের পেলাম। কিছু একটা ঠিক নেই, কিছু একটা পরিবর্তন হচ্ছে। ঝিঝি পোকারা ডাকা বন্ধ করে দিয়েছে। হঠাৎ মাথায় বিদ্যুৎ খেলে গেল আমার। শুধু দুটা জিনিস মাথায় ঘুরতে লাগলো। রক্ত সাপদ কি শুধু পূর্ণিমার রাতে শিকারে বের হয়? রক্ত সাপদের প্রথম শিকারের নাম ছিল নুচিমার মা। বাচ্চাটার দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল। ব্যাপক পরিবর্তন এসেছে বাচ্চাটার মধ্যে। বাচ্চাটার মুখ থেকে রক্ত সরে গিয়ে চেহারা আরো ফ্যাকাশে দেখাচ্ছে। বড় বড় হয়ে গেছে চোখগুলো, যেন ঠেলে বেরিয়ে আসবে কোটর থেকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, ঠিক যেন মরা ইলিশের চোখ। কোনো প্রাণ নেই সেই চোখে। ইতিমধ্যে হাঁটা বন্ধ হয়ে গেছে আমাদের। আমি আবার আকাশের দিকে তাকালাম। মেঘের কোল থেকে বেরিয়ে এসেছে রূপালী থালার মতো চকচকে পূর্ণিমার চাঁদ। ঝটকা মেরে আমার হাত থেকে হাত ছাড়িয়ে নিল বাচ্চাটা। চেহারা বিকৃত হয়ে যাচ্ছে ওর।
মুখটা ধীরে ধীরে হা হয়ে যাচ্ছে। পূর্ণিমার চাঁদের আলোয় দেখা যাচ্ছে ঝকঝকে দাঁতের শাড়ি। একটা দীর্ঘশ্বাস ফেললাম। মুখ তুলে আরেকবার দেখলাম চাঁদটা। রূপালী চাঁদ এখন রক্তের রং ধারণ করেছে। চোখ নামিয়ে তাকালাম নিজের হাতের দিকে। ওগুলো আর আগের মতো নেই, ভরে গেছে ধূসর পশমে। আঙ্গুল ঠেলে বেরিয়ে এসেছে কয়েক ইঞ্চি ধারালো নখ। দুপায়ে আর দাঁড়াতে পারলাম না। দাঁড়িয়ে গেলাম 4 পায়ে। পায়ের নরম ত্বক ভেদ করে বের হয়ে এসেছে ধারালো নখ। আকাশের দিকে তাকালাম আরেকবার। হ্যাঁ, প্রতিবারের মতো এই পূর্ণিমাতেও পরিণত হলাম রক্ত সাপদে। দেখলাম বাচ্চাটা এখনো আতঙ্কে স্থির হয়ে আছে। মুখের হা বন্ধ হয়নি ওর। বুঝলাম চিৎকার দিতে চলেছে, কিন্তু সেই সুযোগটা আর দিলাম না বেচারাকে। এক লাফে মাটিতে ফেলে চড়ে বসলাম বুকের ওপর। রক্তলাল চাঁদের দিকে তাকিয়ে গর্জন ছাড়লাম। তারপর প্রচন্ড শক্তি দিয়ে এক কামড়ে ছিঁড়ে ফেললাম বাচ্চাটার কণ্ঠনালী। কলিজাটা বের করার সময় আনমনে ভাবতে লাগলাম, এই এলাকায় নুচি নামটা খুবই প্রচলিত। প্রতি গ্রামে না হলেও 6-7টা করে নুচি আছে। এই আমাদের রহিম করিম জাতীয় নাম আর কি। আমার আর দোষ কি বলুন? মানুষটা আমি সাধারণ, শুধু পূর্ণিমার মহেন্দ্রক্ষণে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এই যা। তবে চিরন্তন সত্য হলো, জগতের প্রতিটা জীবেরই নিজস্ব খাদ্য চাহিদা আছে, যাকে বলে ওই বাস্তু সংস্থান আর কি। পৃথিবী এই চক্রের ওপরেই ঘূর্ণায়মান। আপনারা কি বলেন? অন্ধকারের আর্তনাদে আজ শুনলেন লেখক আল নাহিয়ান চারুর ভৌতিক গল্প রক্তসাপদ। আশা করছি খুব শীঘ্রই আবারও নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। যদি কেউ স্বরচিত বা স্বচক্ষে দেখা রোমাঞ্চকর বা ভৌতিক গল্প আমাদের পাঠাতে চান, তাহলে অন্ধকারের আর্তনাদ 2024@gmail.com পাঠাতে পারেন। চাইলে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও আমাদের জানাতে পারেন। আবারও বলছি, ANDSOKARER অন্ধকারের ARTONAD আর্তনাদ 2024@gmail.com অন্ধকারের আর্তনাদ 2024@gmail.com এই ঠিকানায় পাঠাবেন। প্রেরকের নাম ও পরিচিতি সহ শ্রোতাচরিত শিরোনামে প্রকাশ করা হবে।